হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে কোনো মুভি এখন রিভিউ করব না। আমি অলরেডি কিছুদিন আমি ক্রিসমাস রিলিজের আগে আমি কয়েকটা কথা বলেছিলাম এবং সেটা এখন হচ্ছে আবার একবার বলবো। এবং প্লেক্স কালেকশন বেরিয়েছে একদিনের, আর সমস্ত কিছু মানে প্লেক্স কালেকশন ডিসকাশন, শো ডিসকাশন, হল ডিস্ট্রিবিউশন, যেগুলো সব কিছু নিয়ে, এবং তারপরে যে নোংরামিটা চলছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি বলতাম। তো কেউ লম্বা ভিডিও হতে পারে, তো আমি এটা একটা রিকোয়েস্ট করছি, যদি কারো মনে হচ্ছে যে মানে শোনার দরকার নেই, সে কিন্তু আমি এটুকু বলবো অ্যাভয়েড করতে পারো। কিন্তু একটা কথা কি, যে এই ভিডিওতে কিন্তু স্পেশালি আমি বলে দিচ্ছি, দেব ফ্যানদের খুব গায়ে লাগবে, কারণ সত্যি কথা বলতে কিছু রিয়েল ফ্যাক্ট বলা হবে এবং কিছু রিয়েল ফ্যাক্ট তোলা হবে। আমি কিন্তু এবার বলেও দিচ্ছি একটা কথা, প্রজাপতি টু কিন্তু এবছরের হচ্ছে ক্রিসমাসের সবচেয়ে বেস্ট মুভি, ঠিক আছে? ইভেন মানে খুবই সুন্দর মুভি, ঠিক আছে, দুর্দান্ত মুভি, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি ওই জন্য অলরেডি রিভিউ করেছি, ঠিক আছে। তো এবং ফার্স্ট চয়েস যদি হয়, আমার মনে হয় প্রজাপতি টু, ঠিক আছে। সেটা এবারে সাইডে সরিয়ে দাও, দেববেন্দ্রকে এইটুকুই বলার আছে। কিন্তু যেটা রিয়েলিটি, সেটা নিয়ে আমি কথাটা বলবো এখানে প্রত্যেকটা মুহূর্তে, ঠিক আছে। এবং তাদের যদি মনে হয় যেটা ভুল, তো ডেফিনেটলি হচ্ছে তারা ডিসলাইক করতে পারে, এবং কিন্তু গালিগালাজ করবেন না কমেন্ট বক্সে, এটা রিকোয়েস্ট করব। তো এবারে হচ্ছে আমি মেন মুদ্রা কথাতে আছে আমি, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে, গত বছর খাদান ঠিকই শুরু হয়েছিল, বাট খাদানটা কি হয়েছিল, একটা ওপেন বিশাল বড় টাইম ধরে চলেছিল, এর ফলে মানুষের কিন্তু সেইভাবে মানুষের নজরে পড়েনি, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে হচ্ছে খাদান হিট হলে, এবং খাদানটাকে হিট দেখাতে হতো, তার কারণ হচ্ছে ধূমকেতুটা বহুদিন ধরে পড়েছিল, এবং রানা সরকার হচ্ছে সেই মুভিটা রিলিজের প্ল্যানেই ছিল। এবং সেই রিলিজের প্ল্যানটাতেই হচ্ছে রানা সরকারের জন্য খাদানটাকে বাধ্যতামূলকভাবে প্রমিস করেছিল এবং খাদানটাকে হিট করিয়েছিল। তো ওটা হিট হওয়ার পর থেকে তারপরে হচ্ছে যে ও বলেছিল যে ধূমকেতু তারপরে বের করবে, ঠিক আছে। তো ধূমকেতু বেরোনোর জন্য ও হচ্ছে যে মানে শুভশ্রী দেবের সাথে কথা বলে, দেশু যেটাকে বলে, তো সেটা কথা বলেছে, এবং তারপরে হচ্ছে সিনেমা হলে নিয়ে আসে, এবং সেটাকে হচ্ছে প্রচণ্ড ভুলভালভাবে, অলরেডি আনন্দলোক কিন্তু এটা নিয়ে কমেন্ট করেছে, এবং সেটা দেবদাও কিন্তু হেসেছে এবং বলছে ওটা রানা সরকারের ফিগার। এবং একটা জিনিস বলেছে যে সবাই বাড়িয়ে বাড়িয়ে বলে, ঠিক আছে। তো ওটা অ্যাকচুয়ালি ট্রেন্ড এটা। তো এরপর আমি একটা জাস্ট সেই দেব ফ্যানদের জন্য আমি কিছু প্রশ্ন করব, ঠিক আছে। যারা বলেছিল যে ধূমকেতু হচ্ছে অরিজিনাল কালেকশন দিচ্ছে, ধূমকেতু ব্লকবাস্টার, ঠিক আছে। এটা আজকের নয়, এটা বহুদিন আগেকার। এবং আমি অগাস্ট মাসে যদি কেউ দেখে থাকে, আম, অগাস্ট মাসে কেউ যদি দেখে থাকে, তাহলে অন্তত বুঝতে পারবে যে আমি অলরেডি কিন্তু খাতা কলমে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে ধূমকেতুর যে বক্স অফিস কালেকশনটা দিয়েছে, সেটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল একটা বক্স অফিস কালেকশন। কারণ সিঙ্গেল স্ক্রিন থেকে যে পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করেছে, সেটা পসিবল নয়। এবং দেবদা বলছে, অবশ্যই আমি আবারও বলেছি, মুভিটা কিন্তু খারাপ হোক না হোক, আবেগের বছর কিন্তু দেশুর আবেগের বছর কিন্তু সিনেমাটা হিট হয়েছে এবং সুপার হিট হয়েছে। কিন্তু কোনো দিনই হচ্ছে 2 সপ্তাহ 21 কোটি, এবং ওখানে বিভৎস জল মিশিয়েছে, এবং যেটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে। এটা আমি আমি বলে বলছি না, আনন্দলোকও বলেছে। তার কারণ যদি তুমি খাতা কলমে, এবং যেটা বললাম, সত্যি কথা বলতে কি, দেব ফ্যানেরা যায় না মানে, ওরা চোখ বন্ধ করে থাকে নাকি অন্ধ হয়ে থাকে, নাকি ওরা বোঝে না, নাকি শিক্ষাগত, মানে সত্যি কথা বলতে কি তারা জানে না, বা ম্যাথের ক্যালকুলেশন ছোটবেলায় শেখেনি, সেটা আমি জানি না। সত্যি কথা বলতে কি, যে পরিমাণ ওরা বলেছে যে 2 কোটি টাকা যদি প্লেক্স কালেকশন হয়, এবং 19 কোটি টাকা 2 সপ্তাহে হচ্ছে, এবং ফার্স্ট উইকে তো সেটা 13 কোটি টাকা, যেটা সিঙ্গেল স্ক্রিন থেকে 13 কোটি টাকা মুভি। আমি এটুকু বলতে পারি যে হিন্দি সিনেমাতেও যদি প্লেক্স কালেকশন হচ্ছে, মানে প্লেক্স কালেকশন দেখতে পাচ্ছে মানুষ, যে যে ধুরন্ধরের মতো আজকে মুভি, যেটা হচ্ছে 20 কোটি টাকা ইনকাম করছে, এবং যার হচ্ছে টিকিট সোল্ড হচ্ছে অলমোস্ট হচ্ছে 2 লাখের কাছে, 2 লাখের কাছে, এবং যার প্লেক্স কালেকশনে অলমোস্ট হচ্ছে 8 থেকে 9 কোটি টাকা হচ্ছে। এত বড় ধুরন্ধর হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে 12 কোটি টাকা ইনকাম করতে পারছে না, ঠিক আছে। সেটা পুরো ইন্ডিয়া মিলিয়ে, এবং যার এভারেজ টিকিট প্রাইস অনেক 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 হাই যদি দেখা যায়। তারপর হচ্ছে সে 12 কোটি টাকা, 8 কোটি টাকা প্লেক্স কালেকশন দিয়ে, তবে গিয়ে 8 9 কোটি 10 কোটি টাকা প্লেক্স কালেকশন দিয়ে 10 কোটি টাকা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ইনকাম করছে। সেখানে দেবদা 2 কোটি টাকা প্লেক্স কালেকশন দিয়ে কি করে, বা 13 কোটি টাকা, সেটাও আবার ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে সিঙ্গেল স্ক্রিনে ইনকাম করেছে, যেটা সত্যি কথা বলতে কি আবারও বলছি, ইনকাম সেটা কেউ বিশ্বাসযোগ্য না। এবং দেবদা নিজে বলেছে সেটা, দুটো পয়েন্ট বলেছে, ঠিক আছে। ভিডিওটা দিলে এখন কপিরাইট হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটা দিচ্ছি না। কারো যদি মনে হয় যে ভিডিওটা যদি কেউ না দেখে দেখো, তাহলে দেখো, বিশেষ সার্চ করো, বুঝতে পেরে যাবে। আনন্দলোকে গিয়ে যাও, পেয়ে যাবে, কারণ আনন্দলোক থেকে ওটা উড়াবে না, ঠিক আছে, এটুকু ফর শিওর। দুটো কথা বলেছে, যে ট্রেন্ডের গা ভাসাচ্ছে, এবং এটা রানা সরকারের ফিগার,
ঠিক আছে, গেল ধূমকেতুটা। আমি এটুকু বলতে পারি ওটা কি হতে পারে সেটা সবাই জানে। এরপরে হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের হচ্ছে যখন বাজেট নিয়ে ফার্স্টে কথা উঠলো, কিছু আছে দেব ফ্যান পেজগুলো রয়েছে, দেবদার ফ্যান পেজ, কিছু ফ্যান পেজ রয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে বলছে যে মুভিটার বাজেট হচ্ছে 6 থেকে 7 কোটি টাকা। কখনো ভেবে দেখেছো যে সেটটা বানিয়েছে, যে লেভেলের ডেডিকেশন দিয়েছে, যে পরিমাণ এডিটিং করেছে, যে পরিমাণ মিউজিকে খরচা করেছে, যে পরিমাণ মানে ডিজাইন করেছে, সেই পরিমাণ ডিজাইনটা কখনো হচ্ছে 7-8 কোটি টাকার মুভি হতে পারে কখনো? দেখে কেউ যদি মুভিটা যদি ভালো করে যদি কেউ মানে মুভি লাভার্স হয়, সে কোনোদিন এটা বুঝতে পারবে যে ওটা 7-8 কোটি টাকা নয়। মিনিমাম 10 to 12 করোড়ের একটা মুভি ওটা। সেটা কি করছে? হিট দেখানোর জন্য, জানে মুভিটা 10 কোটি বাড়িয়েও হচ্ছে মুভিটাকে 10 থেকে 11 কোটি টাকা দেখিয়েছে। এবং ওটাকে যদি একমাত্র হিট দেখাতে হয়, সেটার বাজেট একমাত্র 6 থেকে 8 কোটি টাকা করতে হবে বাধ্যতামূলক। এবং সেইখানেও হচ্ছে রানা সরকার জানে, ওটা রানা সরকারের ফিগার, এবং সবাই জানে যে ওটা হচ্ছে অত টাকা ইনকাম করেনি। এবং মুভিটা হচ্ছে, আমি এটুকু বলতে পারি, রঘু ডাকাত মুভিটা কোনো দিনই হিট করেনি। ঠিক আছে, ধূমকেতু সুপারহিট হতে পারে, ব্লকবাস্টার হতে পারে, কিন্তু রঘু ডাকাত সিনেমাটা কখনো কিন্তু হিট হতে পারবে না। ওর যা প্লেস কালেকশন হয়েছে এবং হচ্ছে ওর যা বাজেট, আমি এটুকু বলতে পারি। ঠিক যেমন এই মুভিতে হচ্ছে, এবারে বলে দিই, প্রজাপতি 2 এর মুভিতে হচ্ছে, ও নিজেই বলেছে এত বড় সেট মনে হচ্ছে 6 থেকে 8 কোটি টাকা, তো 7-8 কোটি টাকা মুভি বলেছে। এবং সেটাও দেবদা হচ্ছে কমিয়ে বলেছে, কারণ 7-8 কোটি টাকা মুভি নয়। এবং আমি এটুকু বলছি, লন্ডনে গিয়ে লম্বা শুটিং করে এবং ওখানে যে মানুষের লাইফস্টাইল যেটা হয়, ওখানে গিয়ে নিশ্চয় এই, আমি একটা কথা আবারও মানুষকে 5টা কথা বলছি, যে এখন 90 টাকা, $1 মানে হচ্ছে 90 টাকা, ঠিক আছে? তুমি একটা কথা বলছি, ওখানে একটা সেট এত বড় ক্রিউকে নিয়ে যাওয়ার জন্য, তোমার ফ্লাইটে যদি তুমি 30 জনকে নিয়ে যাও, 30 জনের ফ্লাইট খরচাই হচ্ছে তোমার কমসে কম 25 জনের ফ্লাইট খরচে আপ ডাউন মিলিয়ে যদি হয়, এবং ওই জিনিসপত্র সব কিছু মিলিয়ে হয়ে যাবে প্রায় 40 থেকে 45 লাখ টাকা। এবং ওখানে যদি তুমি এয়ারবিএনবিতে 35 জনকে রাখা হয়, থাকা খাওয়া মিলিয়ে, আমি এটুকু বলতে পারি, মানে যদি তুমি এখন একটা প্যাকেজে ঘুরতে যাও না, তুমি জাস্ট, আমি তোমাকে কিছু বলবো না, তুমি জাস্ট ঘুরে এসো একবার মুভি, ঠিক আছে? এক একজনের ক টাকা খরচা একবার দেখে নিও। এক একজনের ক টাকা খরচায়, 5 দিনে ক টাকা খরচায় দেখে নিও, 1 লাখ টাকা করে খরচায়। ঠিক আছে, 5 দিনে এক এক, মানে তুমি ভাবো পার হেড নাই না করে 4 থেকে 5 লাখ টাকা, 4 লাখ টাকা করে যদি ধরা হয় না, 35 × 4, ঠিক আছে, 35-40 দিন ছিল, অলমোস্ট ওইখানেই খরচাটা 2 কোটি টাকা হয়েছে, আপ ডাউন সব কিছু মিলিয়ে ওখানেই 2 কোটি টাকা খরচা হয়েছে। তারপরে তো দেবদা মিঠুনদার হচ্ছে তাদের ফিজি বলেছে 3 কোটি টাকা। তাহলে তুমি ভেবে দেখো, 2, 3-5 কোটি টাকা তো ওখানেই হয়ে গেল। আমি তাও ওখানে মানে লন্ডনে তো কম অ্যামাউন্ট দিয়েছি, ঠিক আছে, ওখানে তো মানে সব কিছু মিলিয়ে বললাম তো, ওখানেই হচ্ছে দেব মিঠুনদার আর হচ্ছে যে টাকাটা মানে ফিজ এবং প্লাস হচ্ছে ওই লন্ডনে, ওটাই মিলিয়ে প্রায় 5.5-6 কোটি টাকা, বাকিদের 2 কোটি টাকা। মিনিমাম তো বললাম 2 কোটি থেকে 3.5 কোটি টাকা, 8 থেকে 9 কোটি টাকা। তো যাই হোক, সিনেমাটা খরচা করেছে, এবং পার্সোনালি বলছি সিনেমাটা দুর্ধর্ষ হয়েছে। আমি বলে দিতে পারি, খুব রেয়ার মুভি হয় যে, খুব রেয়ার, এবং লাস্ট মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তিনটে দারুণ দারুণ মুভি, সেই তিনটের মধ্যে একটা স্বার্থপর দিয়ে শুরু হয়েছে, পরেরটা রান্নাবাটি, তৃতীয়টা প্রজাপতি 2। এবং আমি এটুকু বলতে পারি, এই বছরের টপ 10 বাংলা মুভির মধ্যে প্রজাপতি 2 একটা সবচেয়ে ভালো মুভি, এবং আমি বেস্ট মুভি বলতে পারি। এবং আরেকটা কথা বলে দিতে পারি, যে যে ধূমকেতু এবং মানে রঘু ডাকাত, খাদান, খাদান তো অন্য জনারের, এই রঘু ডাকাত অন্য জনারের। আমি এটুকু তো বলতে পারি, যে এবার যদি লাস্ট 4টা মুভির মধ্যে হয়, আমি জানি ইনকাম কত করবে, কালেকশন কত করবে, আমার দেখা সবচেয়ে বেস্ট মুভি, সত্যিকারে বলছি, দারুণ মুভি। তো এই গেল একটা জিনিস। এবারে ফার্স্ট দিনে ফ্লেক্স কালেকশন নিয়ে আসা যাক। তারপর আরেকটা জিনিস আছে, সেটা ফার্স্ট দিনে ফ্লেক্স কালেকশন এবারে বলে দিচ্ছি। 436টা শো পেয়েছে হচ্ছে দেবদার হচ্ছে প্রজাপতি 2। এদিকে হচ্ছে 121টা শো পেয়েছে হচ্ছে, 121টার মতো শো পেয়েছে মনে হচ্ছে মিতিন মাসি। এবং 117টার মতো শো পেয়েছে, সরি 117টার মতো শো পেয়েছে মিতিন মাসি, মিতিন একটি খুনির সন্ধানে। আর একটা হচ্ছে 121টা পেয়েছে লহ গৌরাঙ্গ, ঠিক আছে, সৃজিত মুখার্জি পরিচালিত মুভি। তো বেসিক্যালি দুটো মুভির হচ্ছে টোটাল হচ্ছে 200। এবং প্রথমটা হচ্ছে রঘু ডাকাত হচ্ছে ইনকাম করেছে অলমোস্ট দেখতে গেলে হচ্ছে 22, মিতিন মাসি হচ্ছে 22 লাখের মতো হয়েছে। আর মিতিন মাসি হচ্ছে 121টা শোয়ে 9 লাখ টাকা প্রথম দিনে, এবং 117টা শোয়ে হচ্ছে লহ গৌরাঙ্গ হচ্ছে 8 লাখ টাকা ইনকাম করেছে।
এবং হচ্ছে সেখানে দেবদার কিন্তু আমি পার্সোনালি বলবো যে 436টা শোয়ে কিন্তু দেবদার কিন্তু সেই লেভেলে কিন্তু ইনকাম হয়নি 22 লাখ, কারণ দুটো মিলিয়েও হচ্ছে ডবল হলে ডবল হয়েছে, মানে এদের দুজনের দুটো স্ক্রিনে মিলিয়ে যে শো যদি অ্যাড করা হয় অলমোস্ট 240টা, এবং ওদিকে 440টা একাই শো নিয়ে রেখেছে, এবং এদের ইনকাম 17 লাখ টাকা 240টা শোয়ে, ওর হচ্ছে টোটাল 440টা শোয়ে হচ্ছে 22 লাখ টাকা মাত্র। সেই অনুযায়ী কিন্তু অনেকটাই পিছনে প্রজাপতি টু। এবারে কিছু লোক আসবে, জিদ্দা কি করেছে এটা স্বপ্ন, জিদ, আরে সেটা কথা উঠছে না এখানে, কথা রিয়েল ফ্যাক্টে। ঠিক আছে, তো রিয়েল ফ্যাক্টে আসো, এবং আমি বলবো যে এবং অনেক জায়গাতে, এবং এর মধ্যেও কিন্তু আমি বলে দিচ্ছি 22 লাখের মধ্যেও কিন্তু দেবের কিছু ফ্যান, মানে কি বলবো, ফ্যান পেজের কিছু আছে, ঠিক আছে, ফ্যান ক্লাবের তরফ থেকে কিছু, এর মধ্যেও আমি এটুকু বলছি যে 10 to 15% কিন্তু এর মধ্যেও আছে, মানে তুমি ভেবে দেখো 17-18 লাখ টাকা হচ্ছে একটা ইনকাম হয়েছে, এবং এ হচ্ছে 18 লাখ টাকা ইনকাম করেছে এই মিতিন মিতিন মাসি 3 এবং হচ্ছে লহগৌরাঙ্গ। তুমি জাস্ট ইমাজিন করে দেখো যে তার মানে এই দুটো কিন্তু বেটার চলছে উইথ রেসপেক্ট টু প্রজাপতি টু। হ্যাঁ, এবং আমি এটাও বলে দিতে পারি, এখন থেকে বলে দিচ্ছি যে নেক্সট উইকে যখন এর প্লেক্স কালেকশন বেরোবে সেদিন তুমি মিলিয়ে নেবে কথাটা, এদের দুজনে সাম করলে এবং দেখবে ডবলের কাছাকাছি না হলেও প্রজাপতির ইনকামটা অলমোস্ট ডবলের কাছে থাকবে, অলমোস্ট ডবলের কাছে থাকবে, এটা আমি এখন থেকে বলে রাখলাম, ঠিক আছে। এবারে কতটা হচ্ছে ধুরন্ধর হচ্ছে মার্কেট করতে পারে দেখা যাক, সেটা হচ্ছে মেন বিষয়। কিন্তু ধুরন্ধর যেমনই মার্কেট করুক, আমি আমি বলে দিয়ে যাচ্ছি আজকে এখন যে যতই তুমি করে নাও, এটা কিন্তু মনে রাখবে যে চরম হচ্ছে বিজনেস করে প্রজাপতি টু, কারণ প্রজাপতি টু এর ওয়ার্ড অফ মাউথ কে বলেছে ক্রিটিক যায় না, আমি বলে দিচ্ছি প্রজাপতি টু হচ্ছে যে কোনো মোমেন্টে এই দুটো মুভি থেকে ফার 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 বেটার মুভি, ফার বেটার মুভি। আমি কিন্তু আবারও বলছি, যেটা সত্যি সেটা আমার বলতে কোনো দিন খারাপ লাগেনি, ঠিক আছে। সে দেব, আমি এটুকুই বলবো যে দেবদাকে যে এই মুভিতে তুমি প্লিজ 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 ফ্যান ক্লাব থেকে যে জিনিসগুলো হয়েছে পুজোর সময়, যে জিনিসগুলো খাদান টু হয়েছে, যে জিনিসগুলো ধূমকেতু তো হয়েছে, বক্স অফিস বাড়িয়ে বলো না, কোনো ফ্যান ক্লাবকে রিকোয়েস্ট করো না, এই এই মুভিটা হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখতে আসবে, কারণ ওয়ার্ড অফ মাউথ সেই লেভেলে রয়েছে, সেই লেভেলের অ্যাক্টিং হয়েছে। তোমার এবং মিঠুনদার যে একটা কেমিস্ট্রি রয়েছে, যে একটা পার্কের সিন রয়েছে না, আমি লিখে দিচ্ছি ওটা যদি ক্লিপটা যদি একটুও বেরিয়ে যায় না, মানুষ ছুটে ছুটে একদম দলে দলে হচ্ছে মুভি দেখতে হবে। এটা রিকোয়েস্ট করছি, এটা আমি, এটা কিন্তু একদম কিন্তু করো না এই দুটো, এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে, এটা আমার অত্যন্ত প্রত্যন্তভাবে রিকোয়েস্ট আমার, ঠিক আছে। দেবদার যদি কানে যদি যায়, বা তোমরা যদি শেয়ার করো, শেয়ারটা যদি দেবদার কাছে পৌঁছায়, তাহলে প্লিজ এটা কিন্তু মাথায় রেখো। এরপরে আসছি যে নোংরামিটা চলছে, পুজোর সময় কাদা ছোড়াছুড়ি চলেছিল, পুজোর সময় নোংরা লেভেলে কাদা ছোড়াছুড়ি চলেছিল উইন্ডোজের সাথে রানা সরকার এবং দেবদার, ঠিক আছে। মাঝখান থেকে হচ্ছে এই দুটোর প্রচুর চলেছিল, বুম্বাদার সাথে কিছু হয়নি, দেবী চৌধুরানী এবং হচ্ছে যতকাণ্ড কলকাতাতে, ওটা নিয়ে কোনো হয়নি, কিন্তু এই দুটোর মধ্যে বিশাল ঝামেলা হয়েছিল, এবং হচ্ছে জিতার জন্য যা খুশি করেছে, ঠিক আছে। তো যে কেউ এবং কাদা চৌধুরী হয়েছে প্রচুর হচ্ছে, দুজনেই আমি বলবো না কেউ ব্লগ, মানে প্রত্যেকেই হচ্ছে কর্পোরেট বুকিং করেছে, আহ, কিছু মানুষ হচ্ছে মানে ফ্যান ক্লাবগুলোকে জোর করে ফোর্স করে মুভি দেখতে পাঠিয়েছে। তো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে হয়েছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে হয়েছে। তো যেটা হচ্ছে আমি সত্যি কথা বলতে কি আমি যেটা এক্সপেক্ট করিনি সেটা হচ্ছে হয়েছে। এবারে হচ্ছে কিন্তু উল্টো হয়ে গেছে, এবারে কিন্তু না মিতিন মাসি 3 কিছু করেছে, না হচ্ছে আমাদের সৃজিতদা কিছু করছে, ঠিক আছে। এবারে করছে যে ধূমকেতু এবং হচ্ছে খাদানের সময় বা ধূমকেতুর সময় বা যে হচ্ছে রঘুরাঘাতের সময় যে রানা সরকার কিন্তু দেবদাস সাপোর্ট করেছে, সেই রানা সরকারই কিন্তু এখন হচ্ছে মুখ খুলেছে, এবং বললাম না একটা কথা যে যখনই সত্যিটাই তুমি যখনই চুরি করবে না শান্তি, যেমন জিদ্দার আজকে ওই জিনিসটা দিয়ে এটাই মানুষকে বোঝাও, জিদ্দার ওই জিনিসটাতে কোনোদিন চাপ নেই, কারণ জিদ্দা হচ্ছে এমনই একটা মানুষ, সে কোথাও ফেক বলবে না, সে কারোর কাছে ফেক বলবে না, এর ফলে কি হচ্ছে তার কোনো ভয় নেই। আজকে দেবদা ওই কথাটা বলেছে, এবং তারপর রানা সরকার কন্টিনিউয়াসলি পোস্ট করছে, কন্টিনিউয়াসলি, যদি আমি ভুল না হয়ে থাকি, যদি তার আমি পোস্টগুলো কিছু কিছু স্ক্রিনশট অবশ্যই হচ্ছে ভিডিও শেষে আমি অ্যাড করে দেবো, দেখে নিও, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াস রেটিং নিয়ে হচ্ছে ম্যানিপুলেশন চলছে, যেটা থামার থেকে শুরু হয়েছে, রেটিং নিয়ে বক্স অফিস নিয়ে বলেছে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যে মানে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে মানে মানে কি বলবো দুজন কাদা ছড়িয়ে চলছে, এবং ওই একটা ইন্টারভিউ আনন্দলোকের কাছে
ওই একটা ইন্টারভিউর পর থেকে। কারণ ও যখনই বলছে, যখনই তুমি একটা কথা জানো তো দেখবে, তুমি একটা কাজ করছো, তোমার বন্ধু সেটা দেখে নিয়েছে, ঠিক আছে, তুমি একটা ধরো চুরি করছো, তো তুমি তোমার বন্ধু দেখে নিয়েছে, তো তুমি ধরো তোমার বন্ধু বললো ভাই এই কাজটা করে দে, ঠিক আছে, তখন তুমি ওর বিরুদ্ধে যেতে গেলে আমি কিন্তু তোর বাড়িতে বলে দেবো। ওই যে ভয়টা, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তুমি চুরি করেছো, তখন হচ্ছে তোমার বন্ধু হচ্ছে তোমার হচ্ছে সবসময় ওটা দিয়ে তোমাকে ট্রিগার পয়েন্টে রেখে তোমাকে হচ্ছে সবসময় সমস্ত কাজ করিয়ে নেবে, যাকে ব্ল্যাকমেলিং ব্যাপারটা। তো এইবারে কাদা ছড়েছে, ওইটা নোংরা লেভেলে চলছে, ঠিক আছে, যেটা আমি এখানেই তুমি বুঝে নাও যে কিরকম কে হতে পারে। ওই জিদ্দার নিয়ে আশা করছি এরকম কাদা ছড়াছড়ি হয়নি। চেঙ্গিসে যদি এতই খারাপ হতো তাহলে বলিউড হাঙ্গামা বলতো না, বা এ ওরা বলতো না, এবং পরের মুভিটাও কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য ইয়েস করতো না। হতে পারে পরের ওর প্রমোশনের টিম বাজে করেছে জিদ্দার, কিন্তু এটুকু বলে দিই, পরের বারও কিন্তু সে কিন্তু এগ্রি হয়েছিল এবং নিয়েছিল মানুষকে। ডিজাস্টার হয়েছিল ডেফিনেটলি তার রেজাল্ট, কিন্তু আমি এটুকু বলতে পারি। এবং জিদ্দার যদি কেউ, আমি আবারও বলেছি, ক্যালকুলেশনে যদি ওটা খুব ডিটেলসে লেখা আছে, তো কীভাবে হতে পারে, কারণ 2 সপ্তাহে 21 কোটি পসিবল নয়, 2 সপ্তাহে 19 কোটি বা 1 সপ্তাহে 13 কোটি হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে পসিবল নয়। কিন্তু ওটাই কিন্তু আমি বলতে পারি, যদি ওটা 15 সপ্তাহ ধরে চলতো ওটা কিন্তু পসিবল হতে পারতো। জিনিসটা হচ্ছে এখানেই সেম সেম জিনিস চেঙ্গিসের ক্ষেত্রে হয়েছিল। 8 থেকে 9 কোটি টাকা, এবং বাইরে কিন্তু একটা ভালো ইনকাম করেছিল, 1.5 CR মতো ইনকাম করেছিল, এবং 1.5 CR মতো ইনকাম করেছিল, এবং বাংলাতেও কিন্তু অনেক দিন চলেছিল। যদি কেউ হল বা স্ক্রিন শো সংখ্যা দেখে থাকে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক কিন্তু বিশাল ড্রপ করেনি। 350 থেকে 250 এসেছিল, 220 না 25 এসেছিল। যদি একটা সিনেমা নাই চলতো তাহলে কি করে এতগুলো শো ধরে রাখতে পারতো? তো সেই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হতো। যে যাই হোক, সেই সময় তোমরা অনেক ঝামেলা করেছো। তো এটা যেহেতু চিঙ্গিস নিয়ে নয়, এরপরে হচ্ছে এটা নিয়ে হলো। এরপর আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে দেবদার একটা জিনিস খুব বাজে, যেটা হচ্ছে দেবদা একটা হল পায়নি বলে, যেটা যেভাবে বলছে যে আমাকে হল চাইতে হচ্ছে। তাহলে তুমি একটা বলো, তুমি 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো, তাহলে তোমার খারাপ লাগছে। আর তুমি হচ্ছে সেখানে জিদ্দা হচ্ছে ইন্ডাস্ট্রিতে থেকেও হচ্ছে সে কোনোদিন নন্দনে শো পাচ্ছিল না। জিদ্দার অসুরের মতো সিনেমা সেরকম আর নন্দনে ফাঁসে শো পাচ্ছিল না। জিদ্দার হচ্ছে প্রত্যেকটা শো প্রাইম টাইমে শো পাচ্ছে না, কোথায়? তাহলে সে কখনো দেখেছো কি কানতে? আমি বলেছি সে কিন্তু বলিউডে অফার পাচ্ছে, সমস্ত কিছু করছে। এই জিনিসটা বুঝতে শিখতে হবে যে জিদ্দা কিন্তু কখনো শো পায়নি বলে কিন্তু কখনো চিৎকার করেনি। যদি এটুকু বুঝতে শিখতে হয়, দেখ, মানুষকে জাস্ট আমি একটাই বলবো যে দেব ফ্যানদেরকে একটাই বলো, জিৎ ফ্যানদেরকে বলবো, কাদা ছোড়াছুড়ি বন্ধ করো, একে অপরকে সাপোর্ট করো, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো কি হচ্ছে না হচ্ছে। এবারে বলে এটা গেল, এটা খুব খারাপ লেগেছে, কারণ এত বড় সুপারস্টার, এত বড় মেগাস্টারের এই একটা হল পাইনি বলে তার জন্য এত প্রবলেম করছে। এবং যে হলে, আমি বলছি হল থেকে হয়তো 20 লাখ 25 লাখ টাকা ইনকাম করতো, 30 লাখ টাকা, কিন্তু হল পাওনি বলে তুমি এরকম বলছো। তার তুমি বলো তো অপরাজিতর মতো সিনেমাতে বা এত, জিদ্দার কবে লাস্ট মুভিতে তোমার হচ্ছে নন্দনে তুমি হল দিয়েছো বলো? ও তো তোমার চেয়ে বড় আগে থেকে সুপারস্টার আছে, আর 24 বছর হতে 23+ চলছে, তাহলে তুমি বলো। আমি জাস্ট ছোট করছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস নিয়ে আসছি, যেটা লাস্ট জিনিস নিয়ে, সেটা হচ্ছে শো নিয়ে। প্রাইম টাইমের শো নিয়ে আরও আরও একটা জিনিস, প্রাইম টাইমের শো নিয়ে তোমরা ডিসকাশন করছো, তাহলে আমাকে একটা কথা বলো তো, দেবদাকে আমি একটা প্রশ্ন করছি, দেব ফ্যানদেরকে একটা প্রশ্ন করছি, 440টা শো তুমি দেবদার মুভি নিয়েছে, আর এখানে 107-এরও 121টা শো কেন? টোটাল হচ্ছে, যদি আমার টোটাল শো তুমি ভাবো 680টার মধ্যে দেবদা একাই নিয়ে নিয়েছে 50% শো, আর বাকি 25% শো এদেরকে দিয়েছে। তাহলে সেটা কি করে ইকুয়ালিটি হচ্ছে? যদি তুমি বাংলা সিনেমার স্বার্থে ভাবতে, বাংলা সিনেমার কথা ভাবতে, তাহলে তুমি এটা কি করে করতে পারতে? আমি যদি পরীক্ষার হলে যাই, আমি যদি বলি আমি ইকুয়াল, আমি লড়াই করি, দিয়ে তারপরে যদি বলি আমি 20, মানে সত্যি কথা বলতে কি, আমি যদি একটা পরীক্ষা দিই, আমি 100-র মধ্যে পরীক্ষা, আমি 100 নম্বর পরীক্ষা দিয়েছি 5 ঘন্টাতে, আর একজনকে পরীক্ষা দিতে দিচ্ছি 200 নম্বর পরীক্ষা হচ্ছে, 200 নম্বরের পরীক্ষা দেওয়া করেছি 5 ঘন্টাতে, এবং সিলেবাস আমার ক্ষেত্রে শুধু একটা সাবজেক্টে, আর তাদেরকে তুমি 5টা সাবজেক্টে দিচ্ছ, সেটা ইকুয়ালিটি কী করে হচ্ছে? এটা ইকুয়ালিটি ছিল? তুমি এত কথা বলো যে আমি ইকুয়াল চাই, এত ইকুয়াল চাই, এত ইকুয়ালিটি চাই, আমি এত বাংলা সিনেমার হয়ে লড়েছি, এত স্বপ্ন দেখেছি, এটা বাংলা সিনেমার জন্য স্বপ্ন দেখা হলো? দেবদা এটা একবার ভেবে দেখো তো। দেব ফ্যানদেরকেই বলছি, এটা ভেবে দেখো। আমি কোনো ভুল বললাম তো, যেখানেই ভুল মনে হবে, খারাপ লাগলে ডিসলাইক করে দিও, কোনো অসুবিধা নেই,
কিন্তু সত্যিটা দেখো তুমি, প্রত্যেকটা জায়গায় রয়েছে, প্রত্যেকটা জায়গায় রয়েছে। এরপর যদি বলে যে আমি বুঝতে পারছি না বা জানি না, তাহলে বিশ্বাস করে, তাহলে সেটা তোমাদের ফল্ট, সেটা আমার কিছু নেই দেখার, সরি টু সে। এরপর আরেকটা এবারে বলে দিচ্ছি, হ্যাঁ এবার একটা জিনিস, 2026-এ দেবদাকে বলছে, কেউ বলছে পুজোতে মুভি আনতে দেবে না। আমি একটা সিম্পল কথা বলি, যখন মানে যদি কেউ, আমি একটা কথা বলি, আমাদের হোস্টেলে আমি একটা কথা বলে দিই, হোস্টেলে মেস কমিটি থাকতো, তো মেস কমিটি কিন্তু প্রতি মাসে চেঞ্জ হতো আমাদের, ঠিক আছে, সে যত ভালোই করুক মেস কমিটি সে চেঞ্জ হতো। কেন চেঞ্জ হতো? তার কারণটা হচ্ছে প্রত্যেকজনকে সুযোগ দেওয়া দরকার। তুমি পুজোতে প্রতি বছর লম্বা করছো, তুমি ক্রিসমাসে আনছো, তুমি বলো লাস্ট অগাস্টের থেকে তুমি 4 মাসে তুমি 3খানা মুভি আনছো। আমি মানছি তোমার সিনেমা সবচেয়ে বেশি সুপারহিট দিচ্ছে, সেরকম এটাও তো হতে পারে তোমার মুভি তো যোদ্ধা 2010 বছর আগে তোমার মুভি যোদ্ধা তো ফ্লপ গেছিল, ডিজাস্টার হয়েছিল। অনেক মুভি এখন তোমাদের ফ্যান পেজ প্রত্যেকটাকেই হিট বলে চালিয়ে দিচ্ছে। গত বছর টেক্কারকেও মানে বাড়িয়ে বলেছে, টেক্কার বক্স অফিসকেও। মানুষ তাতে কেন খেয়াল করেনি, কারণ 5 কোটি বলেছে তো সেটাকে আর বাড়িয়ে ভাবছে না। কিন্তু সেটা সবাই জানে যে টেক্কা গত বছর চলেনি, একদমই চলেনি, এবং ওয়াশ আউট হয়ে যাচ্ছিল বেশিরভাগটাই। এবং টেক্কার হলগুলোকে নিয়ে নিচ্ছিল বেশিরভাগই বহুরূপী। তাহলে কথাটা হচ্ছে, তার আগের বছরও আমার মনে হয় না বাঘা যতীন বিশাল চলেছিল। তুমি বলছো ব্লকবাস্টার, তার আগের বছরও বলেছো যে বাঘা যতীন নাকি বিশাল চলেছিল। বিশ্বাস করো না, চলেনি। তার আগের বছর রক্তবীজ ভালো চলেছিল। আমি জাস্ট যেটুকু মনে হয় লাস্ট 3 বছরের হিস্ট্রি, কারণ আমি বহুদিন ধরে ভাবছিলাম এটা বলবো, তো জিনিসটা হচ্ছে যে তাহলে তুমি একটা সুযোগ দাও না বাকিদের, দেখো না কি ইনকাম করে। পরের বছর যদি জিদ্দা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসতে চায়, তো নিয়ে আসুক পরের বছর। তারপরে বছর যদি মনে হচ্ছে উইন্ডোজ এবং জিদ্দা নিয়ে আসুক, আরেকজন কেউ নিয়ে আসুক। জিদ্দাকেও দুবার সুযোগ দাও পুজোতে, যিশুদাকেও দুবার দাও, আবিরদাকেও দাও, সবাইকে দুবার করে দাও না। কারণ বছরে তো দুর্গাবছর 3টে করে মুভি রিলিজ করছে, টোটাল খুবই তো কম স্টার পড়ে আছে। আবিরদা থাকুক, পরের বার জিদ্দা, আবিরদা, যদি সোহমদা থাকে সোহমদা থাকবে। পরের বছর বনি আরেকবার সুযোগ, কেউ যদি মনে হয় যে আরেকবার সুযোগ পাবো আর নিতে চাই, তো আরেকবার নিক না। যদি দেখো যে মার্কেট হচ্ছে, তখন তুমি অবশ্যই পুজোতে আসবে, তখন অটোমেটিক্যালি হচ্ছে স্ক্রিনিং বৈঠক যারা আছে তারা ডেফিনেটলি তোমাকে আবার সুযোগ দেবে। যারা যারা বলছে যে তুমি দিয়ে দাও সুযোগটা না, কারণ হলে স্ক্রিন এনে তো তুমি এরকম করবে না। ব্যাপারটা হচ্ছে যারা হচ্ছে তুমি পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে, তুমি মুভির পাওয়ার দেখিয়ে, তোমার জোর দেখিয়ে, তোমার ফ্যান ক্লাবের জোর দেখিয়ে তুমি হচ্ছে হল তুমি এত নিয়ে নেবে। এবছর পুজো তো তুমি করেছিলে তো সেটা 550-600খানা স্ক্রিন নিয়ে নিয়েছিলে, বাকিরা কেউ 300+ যেতে পারছে না। বাকি 3টে মুভি মিলে 600খানা স্ক্রিন শো, আর তুমি একাই 600খানা শো নিয়েছো। জিনিসগুলো হচ্ছে ইকুয়ালিটি নিয়ে লড়াই করো। 3টে জিনিস, তুমি হচ্ছে সুযোগ দাও সবাইকে, ইকুয়াল সুযোগ দাও সবাইকে, ইকুয়াল হল দাও, তারপরে তো খেলাটা জমবে, তখনই তো খেলা হবে। আজকে ভোটও তো তুমি একটা জিনিস, যদি তুমি ভোট হচ্ছে, তুমি যদি অটোমেটিক্যালি আগে যদি তুমি বলো যে আমি 100টা লোক আছে, 50 সিট আগে জিতিয়ে দাও, আর তারপরে বাকি 50টার মধ্যে লড়াই করো, তুমি তো অটোমেটিক্যালি জিতে গেছো। তো তোমার হেটার্স কেউ না। আমি আবারও বলছি, তুমি জিনিসটা যেটা করছো, তুমি একটা কথা একটা মুখে বলছো যে বেস্ট, একটা মুখে তুমি অন্য কথা বলছো, এই জিনিসটাতে মানুষের প্রবলেম হচ্ছে। যাই হোক, এটুকুই বলবো যে অ্যাজ এ বেঙ্গলি মুভি ফ্যান হিসাবে আমি বলতে পারি যে জিনিসটা হচ্ছে যে যতটা তুমি পারবে এটুকুই বলে সবাইকে সুযোগ দাও। আর প্লিজ যদি দেবদার কাছে যদি যায়, দেবদার কোনো কথা যদি খারাপ লাগে, আমি আগেই বলছি দেবদা আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আমি ইন্টেনশনালি, তুমি ঘাটালে আমাদের মেদিনীপুরের মানুষ, এবং তুমি আমার বাড়িরও ওখানে হচ্ছে তুমি তোমার হচ্ছে রিলেটিভ বাড়ি, তুমি ওখানে গেছো। আমি তোমার কাছে আমি আবারও, এবং দেব ফ্যানদের কাছে আমি কিন্তু, এবং জিৎ ফ্যানকেও যে বিশাল কিছু নাচ করছি বা উইন্ডোজ ফ্যানকম বলছি না, আমি দেব ফ্যানদের কাছে ক্ষমা চাইছি যদি কোনো ভুল বলে থাকি। ডেফিনেট ডিসলাইক করো এবং কমেন্টে অবশ্যই বিরোধিতা করো, কিন্তু নোংরামি করো না। আর যদি কোথাও ভুল বলে থাকি ডেফিনেটলি তুমি শুধরে দিও আমায়, কিন্তু শুধরে যখন দিতে আসবে তখন ক্যালকুলেশন নিয়ে নামবে কিন্তু মাঠে, ঠিক আছে। এটা আমার কিন্তু রিকোয়েস্ট, বিনা ক্যালকুলেশনে কিন্তু নামবে না। এটা আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, বিনা ক্যালকুলেশনে কিন্তু তোমরা কেউ নেমো না। আমার কাছে ধূমকেতুর ক্যালকুলেশন রয়েছে, দেখে নিও ভিডিওটা গিয়ে, এইখানেও তোমরা দেখে নিও সময় পেলে। ক্যালকুলেশন নিয়ে নামবে, এড়ে তর্ক করতে আসবে না, এটা রিকোয়েস্ট আমার।
তো যাই হোক, এটুকুই বলবো, যেটুকু বলার দরকার সেটা বললাম। যদি তোমাদের মনে হয় যে আমি কোনো ভুল বলে থাকি, ডেফিনেটলি আমায় ক্ষমা করে দিও। আর বারবার একটা কথা বলে দিচ্ছি, যে তর্ক করতে আসবে সম্মানের সাথে, বুদ্ধি করে তর্ক করতে আসবে এবং পয়েন্ট নিয়ে আসবে, অন্ধভক্তের মতো তর্ক করতে আসবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ডেফিনেটলি পরের ভিডিওতে আমি মুভি নিয়ে আসবো। জাস্ট এটা মনে হলো নোংরামিটা, পরের সপ্তাহে আবার দেখা যাবে প্লেস কালেকশন নিয়ে। তো ভালো থেকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে পরের সপ্তাহতে, সরি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।